আসসালামু আলাইকুম। আজকে আমরা স্ট্রাকচারাল মেকানিক্সের তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ বল ও বলের পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। শুরুতে আমরা এই চ্যাপ্টারের কোর্স কন্টেন্টগুলো অর্থাৎ যে টপিকসগুলো এই চ্যাপ্টারে অন্তর্ভুক্ত আছে সেগুলো সম্পর্কে জেনে নিব। তো এই অধ্যায় শেষে আমরা জানতে পারবো বল ও বলের পদ্ধতিসমূহ, বলের যে সূত্রসমূহ আছে বলের সূত্রসমূহ এবং লব্ধি বল কাকে বলে, বলের সাম্য অবস্থা সম্পর্কে আমরা জানতে পারবো। এছাড়াও বলের বিভিন্ন উপাংশ নির্ণয় শিখবো। এছাড়াও আমরা ল্যামির সূত্র সম্পর্কে জানবো এবং বলের এই নীতি ও সূত্রসমূহ ব্যবহার করে এই অধ্যায় সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলি আমরা সমাধান করব। এবং সবশেষে আমরা এই অধ্যায়ের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ যেগুলো সাধারণত পরীক্ষায় বারবার এসে থাকে সেই প্রশ্নগুলো সম্পর্কে পর্যালোচনা করব। শুরুতে আসতেছে আমাদের বল ও বলের পদ্ধতি সম্পর্কে। তো বল বলতে আমরা সাধারণত কি বুঝি? বল এক প্রকার শক্তি যা সাধারণত কি করে, বল সাধারণত কোনো বস্তুর উপর ক্রিয়া করে সেই বস্তুর অবস্থার পরিবর্তন করে বা অবস্থার পরিবর্তন করতে চেষ্টা করে, তাকে বল বলা হয়। আবার আমরা যদি অন্যভাবে চিন্তা করি তাহলে যা কোনো বস্তুর উপর ক্রিয়া করে বস্তুকে ত্বরান্বিত করে বা ত্বরণ সৃষ্টি করে অথবা করতে চায় তাকে বল বলে। বলকে সাধারণত ইংরেজি বর্ণমালার ফোর্স থেকে এফ দিয়ে প্রকাশ করে থাকি এবং বল সমান আমরা ভর গুণ ত্বরণ। বলকে আমরা প্রকাশ করি এফ দিয়ে এবং বল এফ সমান আমরা ভরকে এম দিয়ে প্রকাশ করি এবং ত্বরণকে প্রকাশ করি এ দিয়ে। তাহলে বল এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে আমরা বলের মাত্রা সমীকরণটা একটু দেখে নিব। তাহলে বলের মাত্রা সমীকরণ হবে ভরের মাত্রা সমীকরণ গুণ ত্বরণের মাত্রা সমীকরণ। আমরা জানি ভর একটি মৌলিক রাশি এবং ভরকে প্রকাশ করা হয় এম দিয়ে, তো আমরা ভরকে রেখে দিলাম এবং ত্বরণ সমান আমরা জানি বেগ বাই সময়। তো বেগকে আবার আমরা লিখতে পারি দূরত্ব বাই সময় এবং নিচে আরেকটি সময় ছিল, সুতরাং এখানে সময়ের হোল স্কয়ার। এখানে আমাদের দূরত্ব বা সরণ একটি মৌলিক রাশি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ভর, দূরত্ব বা দৈর্ঘ্য এবং সময় সবগুলোই মৌলিক রাশি, সুতরাং আমরা লিখতে পারি বল সমান এম, দূরত্বটাকে আমরা প্রকাশ করি এল দিয়ে এবং সময়কে প্রকাশ করি টি দিয়ে। অতএব আমাদের বলের মাত্রা সমীকরণ বের হলো এম এল পার টি স্কোয়ার। এটি ছিল বলের মাত্রা সমীকরণ। এবং বলের একক সম্পর্কে যদি আমরা জানি তাহলে বলের একক সাধারণত হয়ে থাকে আমাদের ভরের একক কিন্তু ত্বরণের একক। তো আমরা যদি ভরের একক কেজি ব্যবহার করি এবং ত্বরণ একককে ব্যবহার করি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে আমাদের বলের এককটা দাঁড়াচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা এটাকে বলা হয়ে থাকে নিউটন। অর্থাৎ যে বল 1 কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে আমরা 1 নিউটন বল বলে থাকি। এখন আমরা বল ও বলের পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। বল প্রয়োগের দিকের উপর ভিত্তি করে সাধারণত আমরা বলের পদ্ধতি সম্পর্কে বেশ কয়েকটি ভাগে ভাগ করে থাকি। প্রথমত সমতলীয় বল বা কোপ্লেনার ফোর্স। সাধারণত আমাদের কোনো একটা 3D অবজেক্ট, একটা 3D অবজেক্টে আমরা জানি 6টা তল হয়ে থাকে। তো সমতলীয় বলসমূহ হলো যখন বলসমূহের ক্রিয়া রেখা কোনো একটা নির্দিষ্ট তলে বা একই তলে ক্রিয়ারত হয় তখন তাকে আমরা বলছি সমতলীয় বল। অর্থাৎ একটা বল যদি কোনো একটা নির্দিষ্ট তলে, অর্থাৎ কতিপয় বল যদি কোনো একটা নির্দিষ্ট তলে ক্রিয়া করে থাকে এবং সবগুলো বলের ক্রিয়া রেখা একই সমতলে হয় তখন তাকে আমরা বলছি কোপ্লেনার ফোর্স বা সমতলীয় বল। অসমতলীয় বল বা নন কোপ্লেনার ফোর্সেস, যখন বলসমূহের ক্রিয়ারেখা বিভিন্ন তলে ক্রিয়ারত থাকে তখন ওই বলসমূহকে আমরা বলি অসমতলীয় বল। অর্থাৎ কতিপয় বল যদি ভিন্ন ভিন্ন তলে ক্রিয়া করে তখন সেই বলগুলোকে বলবো অসমতলীয় বল। এরপরে আমরা দেখি সমকেন্দ্রিক বল বা কনকারেন্ট ফোর্স। সমকেন্দ্রিক বল কি? যে সকল বল কোনো বস্তুর উপর একই বিন্দুতে মিলিত হয়ে কাজ করে ওই সকল বলকে সমকেন্দ্রিক বল বলা হয়। অর্থাৎ কোনো একটা বস্তুর উপর ক্রিয়ারত বলসমূহ যদি একটা কমন পয়েন্ট থাকে বা একটা নির্দিষ্ট বিন্দুতে বলসমূহ মিলিত হয় তাহলে আমরা বলতে পারি ওই বলসমূহ কনকারেন্ট বা সমকেন্দ্রিক। অর্থাৎ এই একটি বস্তুর উপর ক্রিয়ারত কতিপয় বল যদি এরকম একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় বা একটা নির্দিষ্ট বিন্দু থেকে ক্রিয়া করতেছে এমন হয় তাহলে এই বলটাকে আমরা বলতে পারি কনকারেন্ট ফোর্স বা সমকেন্দ্রিক বল।
অসমকেন্দ্রিক বলটা কেমন হয়ে থাকে? তাহলে বিপরীতভাবে যে সকল বলসমূহ কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় না তাদেরকে আমরা বলতেছি অসমকেন্দ্রিক বল বা নন কনকারেন্ট ফোর্সেস। সমতলীয় সমকেন্দ্রিক বলসমূহ অর্থাৎ কোপ্লেনার কনকারেন্ট ফোর্সেস, অর্থাৎ যখন বলসমূহের ক্রিয়ারেখা একই সমতলে হয় এবং একটি নির্দিষ্ট বিন্দু থেকে বলগুলো ক্রিয়া করে বা বলসমূহ একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় তাকে আমরা বলতেছি সমতলীয় সমকেন্দ্রিক বল। অর্থাৎ আমাদের বলসমূহ যদি একটি নির্দিষ্ট সমতল বরাবর ক্রিয়া করে, সবগুলো বল যদি একই সমতলে ক্রিয়া করে এবং বলসমূহের একটি নির্দিষ্ট বিন্দু থাকে যেখান থেকে মিলিত হচ্ছে, এমন বলসমূহকে আমরা বলতেছি সমতলীয় সমকেন্দ্রিক বা কোপ্লেনার অ্যান্ড কনকারেন্ট ফোর্সেস। সমতলীয় অসমকেন্দ্রিক বলগুলোকে হচ্ছে যদি আমাদের বলসমূহ একটি নির্দিষ্ট সমতলে ক্রিয়া করে কিন্তু বলগুলোর কোনো নির্দিষ্ট বিন্দু অর্থাৎ নির্দিষ্ট বিন্দুতে মিলিত না হয় বা কোনো কমন পয়েন্ট না থাকে, তাহলে এ ধরনের বলকে আমরা বলতেছি সমতলীয় অসমকেন্দ্রিক বল। এরপর আমরা দেখতেছি অসমতলীয় সমকেন্দ্রিক বল। অসমতলীয় সমকেন্দ্রিক বল বলতে যদি আমাদের একটা বস্তুর উপর প্রয়োগকৃত বলগুলো একই সমতলে না হয়ে ভিন্ন ভিন্ন সমতলে ক্রিয়া করে কিন্তু বলগুলোর ভিতর একটা কমন পয়েন্ট থাকে বা একটা নির্দিষ্ট বিন্দুতে বলগুলো মিলিত হয়, তবে তাদেরকে আমরা বলতেছি অসমতলীয় সমকেন্দ্রিক বল। এরপর আমরা দেখতে পাই অসমতলীয় অসমকেন্দ্রিক বলটা কি? যখন বলসমূহের ক্রিয়ারেখা একই তলে অবস্থিত হয় না এবং বলসমূহ একই তলে মিলিত হয় না বা কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় না, তখন এর ধরনের বলগুলোকে আমরা বলতেছি অসমতলীয় অসমকেন্দ্রিক বল। সমান্তরাল বলসমূহ বা প্যারালাল ফোর্সেস, যখন কোনো বস্তুতে দুই বা ততোধিক বল সমান্তরালভাবে ক্রিয়া করতেছে তখন তাকে আমরা বলতেছি সমান্তরাল বল। অসমান্তরাল বল বলতে যখন একাধিক বল এমনভাবে কাজ করে যে এদের ক্রিয়ারেখা পরস্পর সমান্তরাল নয় তখন তাকে আমরা বলতেছি অসমান্তরাল বল। অর্থাৎ বলসমূহের ক্রিয়ারেখা যদি পরস্পর সমান্তরাল হয় বলগুলো একে অপরের সাথে তাহলে সেগুলো হলো প্যারালাল ফোর্সেস বা সমান্তরাল বল, এবং যদি বলগুলোর ক্রিয়ারেখা একে অপরের সাথে সমান্তরাল না হয় বলসমূহ সেক্ষেত্রে আমরা তাদেরকে বলতেছি অসমান্তরাল বল। সমরৈখিক বল, যখন বলসমূহের ক্রিয়ারেখা একই রেখায় অবস্থিত হচ্ছে অর্থাৎ একটা নির্দিষ্ট সরল রেখা বরাবর একাধিক বল ক্রিয়া করতেছে তখন তাকে আমরা বলতেছি সরলরৈখিক বল। এরপর আমরা জানবো বলের সূত্রসমূহ সম্পর্কে। তাহলে যে বল ব্যবস্থায় সাধারণ নিয়মে লব্ধি বলের মান নির্ণয় করা হয় তাকে বলের সূত্রসমূহ বলা হয়। এ ধরনের তিনটি সিস্টেম বা পদ্ধতি রয়েছে যার মাধ্যমে আমাদের লব্ধি বলের মানগুলো নির্ণয় করা হয়ে থাকে। প্রথমত বলের ত্রিভুজ সূত্র, এরপর বলের বহুভুজ সূত্র এবং বলের সামন্তরিক সূত্র। সাধারণত এই পদ্ধতিগুলোর মাধ্যমে বা সূত্রগুলোর মাধ্যমে আমাদের কোনো একটা বস্তুর উপর ক্রিয়ারত বলসমূহের লব্ধি বলের মানগুলো নির্ণয় করা হয়ে থাকে। তাহলে আমরা প্রথমে জানবো বলের ত্রিভুজ সূত্র সম্পর্কে। বলের ত্রিভুজ সূত্র বলতেছে যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু একই ক্রমে দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ওই বল দ্বারা লব্ধির মান ও দিক নির্দেশ করে। এটি হলো বলের ত্রিভুজ সূত্র। অর্থাৎ যদি আমাদের একটি ত্রিভুজের দুইটি বাহু যদি আমাদের দুইটি বলের মান ও দিক নির্দেশ করে তাহলে ত্রিভুজের অপর যে তৃতীয় বাহুটা থাকবে ওই বাহুটি আমাদের বিপরীত ক্রমে ওই বলদ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। এটি হলো আমাদের বলের ত্রিভুজ সূত্র। এরপর আমরা জানবো বলের বহুভুজ সূত্র সম্পর্কে। বলের বহুভুজ সূত্র বলতেছে যে যদি একটা বহুভুজের বাহুগুলো কোনো একটা ব্যবস্থার অনেকগুলো বল সম্পর্কে অর্থাৎ একটা বহুভুজের উপর নির্দিষ্টভাবে ক্রিয়াশীল কতিপয় বলের মান ও দিক বহুভুজের বাহুগুলোর দ্বারা প্রকাশ করা হয় তবে এই বহুভুজের শেষ বাহুটি যথাক্রমে ওই বলসমূহের লব্ধির মান ও দিক প্রকাশ করে। এটি হলো আমাদের বলের বহুভুজ সূত্র। অর্থাৎ একটা বহুভুজের প্রত্যেকটা বাহু যদি কতিপয় বলের মান এবং সেই বলগুলোর প্রয়োগের দিক নির্দেশ করে তাহলে এই বহুভুজের সর্বশেষ যে বাহুটি সেটি আমাদের বিপরীত ক্রমে এই বলসমূহের লব্ধির মানকে নির্দেশ করে।
আমরা যদি একটি পঞ্চভুজ দেখি যার চারটি বাহু দ্বারা যথাক্রমে চারটি বল P1 P2 P3 P4 কে নির্দেশ করে, তাহলে ওই বহুভুজের অবশিষ্ট যে পঞ্চম বাহুটি, ওই বাহুটি দ্বারা এই বল সময়ের লব্ধি R কে নির্দেশ করে। এটি হলো বলের বহুভুজ সূত্র।